সবাইকে আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। আজ স্টুডিওতে আছেন ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। মিস্টার আমিন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কারাভোগ শেষে মুক্ত বাতাসে, কেমন লাগছে আপনার? অবশ্যই অনেক ভালো লাগছে। অনেক দিন পরে মনে হচ্ছে আবার স্বাধীন হয়েছি। আপনার কাছে একটা কমন প্রশ্ন সবাই জানতে চাই, সেটা হলো যে গাছগুলো কোথায়, এটা কত বড় হলো? আমাদের গাছগুলো তো আমরা রোপণ করেছি 2011 সাল পর্যন্ত। আমরা গাছ রোপণ শুরু করেছি অ্যাকচুয়ালি 9 সাল থেকে, কারণ 9 সালের আগে আমরা রেডিমেড গাছ নিয়ে কাজ করেছি একটা বাগানে, সেটা হচ্ছে রমজান আলী ওয়াকফ স্টেটের প্রায় 7 লক্ষ 8 লক্ষ গাছ নিয়ে আমরা কাজ শুরু করি, রেডিমেড গাছ নিয়ে। এরপর আমরা মাননীয় হাইকোর্টের একটা আদেশ মূলে আমরা 2009 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখে একটা অর্ডার পাই যে আমরা অদেখা গাছ, অস্তিত্ববিহীন গাছ অ্যাডভান্স সেল করতে পারবো, ফরওয়ার্ড সেল করতে পারবো, এই ধরনের একটা অনুমতি আমরা হাইকোর্ট থেকে নেওয়ার পরে তখন আমরা অ্যাডভান্স সেল শুরু করি। তো 9 থেকে 11 পর্যন্ত যখন আমরা অ্যাডভান্স সেল শুরু করি, তখন পাশাপাশি আমরা কিন্তু রোপণও করে যাচ্ছি। আপনি হয়তো জানবেন, বাংলাদেশে গাছ রোপণ করার সত্যিকারের সময় হচ্ছে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস, এরপর আর করা যায় না। তো এরকম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত করতে গিয়ে আমরা 2009, 10, 11 এই 3 বছরে রোপণ করেছি 1 কোটি গাছ। আচ্ছা, কিন্তু আমরা যখন 12 সালে যখন আমাদের মামলাজনিত কারণে আর আমরা গাছ রোপণ করতে পারিনি, তখন দুদকের কাছে আমাদের একটা হিসাব জমা দিতে হয়েছিল। সেই হিসাবে পাওয়া গেছে 81 লক্ষ গাছ। এই 81 লক্ষ গাছের তখন বয়স ছিল কোনোটার 2 বছর, কোনোটার 3 বছর, কোনোটার 4 বছর, কোনোটার 6 বছরও ছিল। এবং সারপ্রাইজিংলি আমরা কিছু গাছ আগের থেকে পেয়েছি রেডিমেড, ওই যে বাগানগুলো আমরা লিজ নিয়েছি, সেখানে এমন কিছু গাছ ছিল যেগুলোর বয়স ছিল তখনই 9 বছর। আচ্ছা। তো আমরা গড়ে সব 1 বছর করে ধরে নিয়েছি, নিয়ে আমরা এগুলাকে আবার প্রমোট করেছি মানুষের কাছে। প্রমোট করতে গিয়ে আমরা দেখলাম আমাদের একেবারে প্রায় 5 কোটি টাচ করে ফেলছে অ্যাডভান্স সেল। তখন আমরা ওই জায়গায় স্টপ করে দিছি যে আমরা আর গাছ রোপণ করবো না। এটা আমার মনে আছে, এটা বন্ধ করে দিয়েছি আমরা 2011 সালের সেপ্টেম্বর 30 তারিখে যে আমরা আর গাছ প্রমোট করবো না, কারণ যতটুকু প্রমোট হয়েছে এটাকে আগে রোপণ করতে হবে। সেই রোপণ করতে গিয়ে আমাদের কাছে তখন ইনভেন্টরিতে ছিল 81 লক্ষ। এই 81 লক্ষ গাছের কাগজপত্র সব বুঝাই দেওয়া হয়েছে দুদককে। ওকে, তার মানে 81 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। আরেকটা কমন প্রশ্ন, সেটা হলো যে এটা মানুষ জানতে চাই যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা কেন ফেরত দিচ্ছেন না? এখানে 2টা কোম্পানিতে বিনিয়োগ আসছে, একটা ছিল সমবায় সমিতি আর একটা ছিল ট্রি প্ল্যান্টেশন। তো আমরা গাছেরটা দিয়ে আগে শুরু করি। গাছে বিনিয়োগ করেছে আমাদের মোট তখন আপনার সংখ্যা ক্রেতা পরিবেশক সংখ্যা হচ্ছে ডেস্টিনি 2043,50,000। এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর, এদের সবার বিনিয়োগ ছিল না। বিনিয়োগ ছিল মাত্র 17,50,000 লোকের, প্রায় 37 লক্ষ প্যাকেজ ওরা বিনিয়োগ করেছিল 12 বছর মেয়াদি। যে আমরা তাদেরকে 12 বছর পরে আমরা তাদেরকে গাছ প্রতি 2,000 টাকা লভ্যাংশ দেবো, অথবা আবার এইভাবে আছে এগ্রিমেন্টটা এইভাবে, অথবা তারা অর্ধেক গাছ নিজেরা নিয়ে যাবে, অর্ধেক গাছ আমরা রাখবো। তার মানে বিনিয়োগের টাকা ফেরত দিতে হবে, এই ধরনের কোনো টার্মস এন্ড কন্ডিশন কারোর সাথেই ছিল না। তাহলে সাধারণ মানুষ কেন এটা বলে যে আমার ডেস্টিনি আমার টাকা দিচ্ছে না, আমার টাকা কবে পাবো? বিশ্বাস করেন, যারা আমাদের বিনিয়োগকারী এরা এই কথাটা বলছে না। এই কথাটা বলছে কারা শুনেন? যার বিয়ে তার কোনো খবরই নেই, পাড়াপড়শির ঘুম নেই। মানে যে বিনিয়োগ করে না, জানেও না বিনিয়োগ কিভাবে হয়েছে, সেই চিল্লাইতেছে। প্রকৃত বিনিয়োগকারী কিন্তু চুপচাপ বসে আছে, তার ডকুমেন্টটা নেই, কারণ সে নিজেই জানে যে আমার ম্যাচিউর হবে 24 সালে। এই 24 সালের পর আমি তাকে গ্রেস পিরিয়ড দিতে হবে আরো 1 বছর বলা আছে। 24 সালে ম্যাচিউর হলে 1 বছর আমাকে সময় দিতে হবে, বন মন্ত্রণালয়ের পারমিশন লাগে। পারমিশনে মনে করেন আমি একটা থাম রুলে যাই, আমি কি করেছি, কতটুকু বিনিয়োগ নিয়েছি। আমি একজন লোকের থেকে 10,000 টাকার একটা প্যাকেজের বিপরীতে 30টা চারা গাছ রোপণ করব 12 বছর পরে। এই 30টা চারা গাছে 2,000 টাকা করে লাভ দেবো কম বেশি। এরপরে অথবা কেন ঢুকেছি, আমাদের তখন শরিয়া বোর্ড ছিল। আপনি জানেন যে ইসলাম ধর্মে কোনো জিনিস ফিক্স করে দেয়া কিন্তু সুদের মতো পড়ে। তখন শরিয়া বোর্ড আমাদেরকে বাধ্য করলো না, আপনি ক্লায়েন্টকে চয়েস দিতে হবে। তখন আমরা চয়েস তৈরি করলাম যে হয় এটা করেন, না হয় এই তো, হয় তুমি গাছ প্রতি 2,000 টাকা নাও, অথবা অর্ধেক গাছ তোমার, অর্ধেক আমার। তো যারা অর্ধেক গাছ নেবে তারা বিনিয়োগ নেবে কোত্থেকে? এবার আসেন আমরা কেন দিতে পারিনি, কথাটা সত্যি এখনো দিতে পারিনি, কারণ গাছের এই বিনিয়োগের টাকা ফেরত দেবে কি? মামলার তো প্রথম ধাপের নিষ্পত্তি হলো 15ই জানুয়ারি আমাকে সাজা দেওয়ার মাধ্যমে। তারপরে টাইম গেল 3 মাস, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সম্পত্তিগুলো আমাদের কাস্টডিতে দিচ্ছে না। গাছের বাগানতে শুরু করে গাছ সম্পত্তি যা আছে, কারণ গাছের কোম্পানি কিন্তু শুধু গাছে বিনিয়োগ করেনি, কিন্তু আমরা একটা কাজ করেছি। আমরা তো অ্যাকচুয়ালি মানুষের কাছে যে প্রমোশন করেছি, সেখানে 10,000 টাকার প্যাকেজে সম্পূর্ণ টাকা সে আমাকে দেয়নি।
সে দিয়েছে 5,000 টাকা, 5,000 টাকা আমি তাকে লোন দিয়েছি, কিন্তু মানি রিসিট দিয়েছি 10,000 টাকা। আচ্ছা। সেভাবে যদি চিন্তা করেন, গাছের বিনিয়োগের বিপরীতে আমরা টাকা পেয়েছি 1300 থেকে 1400 কোটি টাকা, যেটাকে 4400 কোটি টাকা দেখানো হচ্ছে। এগুলো সব কাল্পনিক, হাইপোথেটিক্যাল। এখন এই 13-14 এরকম কেন দেখানো হচ্ছে? মানে কি এমন শত্রুতা ছিল গত রেজিমের সাথে? তখনকার দুদকের বাদীর সাথে অবশ্যই ছিল। আপনি আমাকে বলেন, যদি না থাকে, আমার সাথে এমন আসামি আছে যাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো ম্যানেজমেন্টে ছিল না, তোমরা তো বিনিয়োগকারী, তোমাকে আসামি করলো কেন? সে গল্প আমার কাছে করেছে। বলছে আমাদেরকে ডাকা হয়েছে, দুদকে বলছে তোমরা লেখো যে তোমরা প্রতারিত এবং তোমরা রফিকুল আমিনের বিরুদ্ধে সাক্ষী দিবে। মানে আমার জানতে চাওয়ার বিষয় হলো যে কি এমন ক্ষতি করছিলেন যার কারণে আপনার পিছনে আদা জল খেয়ে লাগা হলো, ইন শর্ট যদি বলেন। এটা হচ্ছে পলিটিক্যাল প্রতিহিংসা, যে আমি একটা বড় সংগঠন হয়ে গেছি, এত লক্ষ লক্ষ লোক আমার পিছনে ঘুরতেছে, কবে আবার তারা মোটিভেটেড কি করে বসে, এটাকে বন্ধ করো। কিন্তু দেখা গেছে যে ওই সময়ের যদি আমরা একটু ফিরে যাই, যখন বিপিএল হয়েছে তখন আপনার কোম্পানি সেখানে স্পন্সর করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর, আমি যদি ভুল না বলি, সেখানেও আপনি 3-3.5 কোটি টাকার মতো ডোনেশন দিয়েছেন। মানে এগুলো কি জোর করে নেওয়া ছিল? তা তো ছিল না, তাহলে আপনি যদি স্বপ্রণোদিত হয়ে ওইগুলো করে থাকেন, তার মানে যে ওই গভর্নমেন্টের সাথে তো আপনাদের এক ধরনের লিয়াজত ছিলই। আরো আছে, হঠাৎ করে কি এমন হলো যে আপনাকে থ্রেট? আমি বলতেছি আরো আছে। আমরা 410 কোটি টাকা ডিউটি, ভ্যাট, ট্যাক্স, সোর্স ট্যাক্স দিয়েছি 410 কোটি টাকা। এটা তো আরো বড়, ওই 3.5 কোটি টাকা কিছু না। সেটাই এখানে মূল বিষয়টা ক্লিয়ার করেছে দুদক আমাদেরকে। তারা আমাদেরকে অফার দিয়েছে যে ডেস্টিনি 2000 বন্ধ করে দিতে হবে। জিজ্ঞেস করলাম কেন? সরকার বিব্রত। কেন বিব্রত? আপনারা অনেক বড় একটা বাহিনী, আপনার কাছে দুইটা চয়েস আছে, আমাদেরকে বলেছে দুইটা চয়েস। একটা হচ্ছে হয় আপনি ডেস্টিনি 2000 বন্ধ করেন। তখন আমি তাদেরকে একটু ভয় লাগাই দিছি। আমি বলছি যদি ডেস্টিনি 2000 ইয়ে করা হয়, বন্ধ করা হয়, এখানে বিশাল জনগোষ্ঠী, কিন্তু 43 লক্ষ লোক, তাদের পরিবারের সদস্য সংখ্যা 2 কোটি, 2 কোটি। যদি আমি এটা বন্ধ করি এবং সরকার বন্ধ করছে, এরা জানতে পারে, আপনারা কিন্তু ভোট পাবেন না 2 কোটি লোকের। বলে কি সরকার ভোট নিয়ে চিন্তা করে না। আচ্ছা, এটা গেল একটা চয়েস দিল আমাকে যে ডেস্টিনি বন্ধ করতে হবে। তখন আমি বলছি সরি, আমি এটা আমার পক্ষে সম্ভব না। দ্বিতীয় চয়েসটা তাড়াতাড়ি বলেন। বলে দ্বিতীয় চয়েস হচ্ছে আপনাকে এবং হোসেনকে এখান থেকে এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, আপনাদের ফ্যামিলি মেম্বারকে এয়ারপোর্টে থাকতে বলেন, টিকিট কাটে রেডি হন, আপনারা ফ্লাই করে কানাডা চলে যান। আমি বললাম তাইলে আমি যে আপনার কাস্টডিতে আছি, এটার কি উত্তর দিবেন কালকে মিডিয়াকে? বলে যে আমরা বলবো যে শাহবাগ থানা থেকে কনস্টেবলের থাকার কারণে পাহারায় সে মনোযোগ ছিল না, আপনারা দুজন পালাই গেছেন, আমরা হুলিয়া দেবো, ধরতে পারলে এত পুরস্কার হবে, আর ওই কনস্টেবলদেরকে আমরা সাসপেন্ড করব, আর থানার ওসিকে সাসপেন্ড করে দিয়ে কাহিনী শেষ। আমি বললাম বাহ, ভালোই তো। তা এখন কি গ্যারান্টি আছে এয়ারপোর্ট পর্যন্ত আমাদেরকে নিরাপদ নিয়ে যাবেন? বলে কেন? আমি বলছি এমনও তো হতে পারে কুড়িলের কাছে নিয়ে পিছনে হ্যান্ডকাপ দিয়ে পিছন থেকে গুলি করে বলবেন কি হ্যান্ডকাপ থাকা অবস্থায় পালানোর সময় ক্রস ফায়ার। আচ্ছা, যদি নিশ্চিত করতো যে না এভাবে ক্রস ফায়ার হবে না, তাহলে আপনি যাইতেন? না না, মাথা খারাপ, কেন যাবো? আমরা তো ডিটারমিনেশনে নিয়ে আসছি। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরবো, এরপরে বিরতি থেকে ফিরে আপনার সাথে আলাপ হবে আপনার রাজনৈতিক দল নিয়ে। একটা ছোট বিরতি। থ্যাংক ইউ। দর্শক জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। আমাদের সাথে আছেন ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আপনার কাছে এবার জানতে চাই আপনার রাজনৈতিক দল আম জনতা পার্টি। এই আম জনতা পার্টি নামটা শোনার সাথে সাথে আমার ইন্ডিয়ার আম আদমি পার্টির কথা মনে পড়ে। এনিহাউ, এটা কি ওটার ফটোকপি নাকি? আমি সত্য কথা বলবো, মিথ্যা বলে লাভ নাই। আমি যখন পার্টিটা নিয়ে জেলখানায় বসে চিন্তা করতেছিলাম, তখন আমার মাথায় কিন্তু প্রথমে আম আদমি আসছিল, যে আমি আম আদমি পার্টি বাংলাদেশ লিখবো। পরে আমাকে একজন সতর্ক করেছে, এক পলিটিশিয়ান, উনি ছিলেন জাতীয় পার্টির একজন এমপি প্রার্থী। উনি ওই যে মতিঝিলের একটা টিপু হত্যার মামলার আসামি হয়ে আমার সাথে একই ফ্লোরে বিল্ডিংয়ে আছেন। উনি তখন আমাকে বললেন যে আমিন ভাই, আম আদমি দিয়ে না, আপনাকে ভারতের এজেন্ট মনে করবে। আমি বললাম আরে তাই তো, কথা তো ঠিকই বলছে, আর আদমি দিয়ে অনেকে বুঝবেও না, তো কি করা এটার একটা বাংলা অর্থ বাইর করো। বাংলা হলো জনতা, আর কই যাই। আমি তখন বললাম ঠিক আছে আম জনতা, আমি আম জনতাই লিখছি প্রথমে। পরে একজন আমার কই এটা তো রাজশাহীর আম হয়ে গেছে। তাই বললাম তাহলে এটা কি করা? বলে আপনার এটা কি শব্দটা কি? আমি বললাম ফার্সি অথবা আরবি, এবং এটা আলিফ দিয়া লিখতে হয়। বলে তাইলে আপনি একটা কাজ করেন, হাইফেন ঢুকান অথবা আরেকটা স্বরে লাগান। সোশ্যাল মিডিয়াতে বেশ আলাপ হয়েছে আপনার এই রাজনৈতিক দল নিয়ে। কেউ কেউ বলছে যে এরকম যে ডেস্টিনি 2000 লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক উনি যদি রাজনৈতিক দল আনে তো সেটার নাম হইতে পারে ডেস্টিনি পার্টি, অথবা কেউ বলছে যে মানে হয় না যে অনেকেই তো আপনার বিপক্ষেও কথা বলে, তারা বলছে যে একজন মানুষ সে হলো সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে এখন রাজনৈতিক দলের নাম দিয়েছে জনতা পার্টি, এটার নাম কাঁঠাল জনতা পার্টি হইলে এরকম অনেক ধরনের ট্রল আমরা দেখছি। আমার কথা হচ্ছে যারা সমালোচনা করছে তাদের কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে, আর আপনি যদি তাদের এই গণতান্ত্রিক অধিকারকে সম্মান না দেখেন আপনার রাজনীতি করার কোনো অধিকার নাই। এক্স্যাক্টলি। আচ্ছা এবার আসি, আমরা যে ডেস্টিনি পার্টি কেন করিনি, কয়েকটা কারণে করা হয়নি। প্রথম হচ্ছে ডেস্টিনি তো আমার নিজের কোম্পানি না, আমি একজন পরিচালক মাত্র। হতে পারে আমি পরিচালক, হতে পারে ডেস্টিনিকে আমি খুব ইনফ্লুয়েন্স করি, কিন্তু আমার কোনো রাইট নাই যে ডেস্টিনির সমস্ত স্টেক হোল্ডার মতামত না নিয়ে আমি একটা পার্টি করব। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি ডেস্টিনি নাম দিয়ে পার্টি করি তাহলে এটা কিন্তু সীমাবদ্ধ ডেস্টিনির মধ্যে, তাহলে বাংলাদেশের বাকি লোকেরা কি ভুল করলো। এক্স্যাক্টলি। তাই আম জনতা বলতে আমি বাউন্ডারি দিয়েছি বাংলাদেশের সীমানা। তো এটা ওই ইন্ডিয়ান আম আদমি পার্টির সাথে না, কোনো না, সম্পৃক্ততা না, নেই। আপনি ক্লিয়ার করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। লোকে বলে যে অনিয়ম ঢাকতে আপনি প্রথমে গণমাধ্যম ব্যবসার সাথে সম্পৃক্ত হন, সেখানে আপনি খুব বেশি সফলতা পাননি, আপনাকে জেলে যেতে হয়েছে। লোকে এটাও বলে যে এবার আবারও অনিয়ম ঢাকতে আপনি রাজনীতি করার মনস্থির করেছেন। এটা সঠিক নয়, কারণ অপরাধের সমান সাজা আমাকে দিয়ে দিছে। খেয়াল করুন, আমাকে কিন্তু দ্বিতীয়বার সাজা দেওয়ার সুযোগ নাই। কনস্টিটিউশনের আর্টিকেল 35 অনুযায়ী একই অপরাধের জন্য একই ব্যক্তিকে একাধিকবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা যাবে না। তো সেই আইনে তো আমি এমনি বাইচে গেছি, আমার বিরুদ্ধে আর কেউ মামলাও করতে পারবে না, আমি আরো বেশি খাটছি। কিন্তু ব্যাপারটা তা না। প্রধান কারণ ছিল নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই যে আমার প্রতি নির্যাতন করা হয়েছে, আমার স্ত্রী, আমার বাচ্চা, এরপরে আমার এই 43,50,000 লোক কিন্তু নির্যাতিত। আপনি মনে করেন না যে আমি জেলে গেলাম, তারা জেলে খাটেনি, তারা বাইরে জেল খাটছে। এবং তারা এমনও আমি কর্মচারী পেয়েছি, আমার সাথে দেখা হয়েছে হঠাৎ করে। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় চাকরি করো? স্যার 12 বছরে কোথাও কেউ চাকরিতে নেয়নি। কেন নেয়নি? যেহেতু যারা আমি ডেস্টিনিতে চাকরি করতাম কেউ চাকরি দেয়নি। তার মানে এটা কি রিয়েলি বড় নির্যাতন। তা এই নির্যাতনের প্রতিবাদ করতে যে আমার রাজনীতি করা। দ্বিতীয়ত অবশ্য দেশের স্বার্থে, কারণ আমাদের দেশে অনেক জিনিস কিন্তু অগোছালো, আমাদের দেশটাকে সুন্দর করে সাজায় তুলতে হবে। আমি যদি রাজনীতির সাথে সম্পৃক্ত না হই, দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমার একটা প্রশ্ন আছে। বলেন। সেটা হলো যে আমি একজন ভোটার, কিংবা মিস্টার এক্স একজন সাধারণ ভোটার, সে জেনে শুনে একজন দণ্ডপ্রাপ্ত মানে কারাদণ্ড খেটে আসা একজন দলনেতার দলকে কেন ভোট দিব? যে কারণে নেলসন ম্যান্ডেলাকে সমর্থন করেছিল আফ্রিকার জনগণ। উনি 27 বছর দ্বন্দ্ব খেটে বেরিয়েছে, কিন্তু দেখা গেছে মানি লন্ডারিং মামলা ছিল না। মানি লন্ডারিং ওনার বিরুদ্ধে আরো বেশি ছিল, রাষ্ট্রদ্রোহী। মানি লন্ডারিং হিসেবে রাষ্ট্রদ্রোহী আরো অনেক বড় অপরাধ। কিন্তু আসলে দ্বন্দ্ব দেওয়ার অর্থ এই নয়। আমাকে তো দ্বন্দ্ব দিয়েছে নিচের কোর্ট, এখানে কিন্তু চূড়ান্ত নয়। চূড়ান্ত হবে কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আমাকে দ্বন্দ্ব দেওয়া হয়েছে জজ কোর্টে, যেটা ম্যানিপুলেটেড বাই দ্য সাবেক স্বৈরাচারী সরকার। আপনি যদি একটু খেয়াল রাখেন, নিচের কোর্টগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কিন্তু স্বৈরাচারী। গত 15 বছর নিচের কোর্ট উপরের কোর্ট সব একই খেলা চলছে। না, তা তো করেছে, কিন্তু নিচের কোর্ট 100 ভাগ। নিচের কোর্টে আমি শুনেছি আমাদের যে দ্বন্দ্বের যে ব্যাপারটা, এইটা একদম টাইপ করে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। যিনি পাঠাইছেন উনি এখন জেলে আছেন, আমি ওনার সাথে দেখা হয়েছে। আমি বললাম যে আনিস ভাই, আপনি যে আমাকে এই কাজটা করলেন ভালো করছেন, কেন এই দ্বন্দ্বটা দিচ্ছেন? উনি চুপ করে চাই রয়েছে। কিছুক্ষণ পরে বলে কি, দেখেন যা হয়েছে উপরের থেকে হয়েছে, আমাকে জিজ্ঞেস করেন না, এর বিষয়ে আর কিছু বললো না। মানে উনি বলতে যাচ্ছে যা হয়েছে এটাও নাকি ওনার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। বাহ, ভালো কথাই বললো। তাহলে এরকম ইচ্ছা মন্ত্রী দরকার ছিল কি? মন্ত্রীগুলোই ছিল ইচ্ছা মন্ত্রী। এখন আমার কথা হচ্ছে, নিচের কোর্টে সাজা দেওয়াটাই কিন্তু চূড়ান্ত সাজা নয়। আপনার হাইকোর্ট রয়ে গেছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট রয়ে গেছে। আর আপনি দেখেন আমাকে দ্বন্দ্ব দিয়েছে, আপনি ভালো কথাই বলছেন, দ্বন্দ্ব যে রহিত হয়েছে ইয়াতে হাইকোর্টে, তাহলে আপনি আমাকে কনভিক্টেড কিভাবে বলবেন? আমি জামিনে আছি। এগুলো সাধারণ মানুষ জানে না তো, কারণ আপনাদের মাধ্যমে, যে গণমাধ্যমের মাধ্যমে আমি কথা বলার সুযোগ পাইনি। আজকের পর থেকে জানবে যে রফিকুল আমিন দ্বন্দ্ব হইলেও সে হাইকোর্টে তার দ্বন্দ্ব রহিত হয়। আপনার কাছে আবার ফিরবো আরেকটা ছোট্ট বিরতি। থ্যাংক ইউ। দর্শক জানতে চাই বাংলাদেশে নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতির সাথেই থাকুন। আবার স্বাগত জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। মিস্টার আমিন, আমি আপনার কাছ থেকে এবার যেটা জানতে চাই সেটা হলো যে লোকে বলে ডেস্টিনি প্রত্যন্ত এলাকার মানুষটাকে, সাধারণ মানুষটাকে টাই পরা ছাড়ানো আর কিছু শেখায়নি, সত্যি নাকি? এটা সম্পূর্ণ সঠিক না। এই জন্য, কারণ আংশিক সত্যি যে টাই পড়া শিখেছি আমরা, এটাও ঠিক। আরও রয়ে গেছে, তাকে গ্রুমিং করেছি, তাকে তার অ্যাটিটিউড পরিবর্তন করেছি, তাকে ভালো চিন্তা করার জন্য আমরা তাকে ট্রেনিং দিয়েছি। এবং তারা একটা জিনিস কিন্তু আমাদের কাছ থেকে শিখেছে, পজিটিভ থিঙ্কিং।
এবং পজিটিভ থিঙ্কিংয়ের যে ডেমনস্ট্রেশন, যে উৎসাহ, এটা আমরাই শুরু করেছি আগে। এখন আসেন এর বাইরেও আমরা কাজ করেছি। আমাদের সাথে এমন লোকও আছে, গৃহিণী আছে, টাই পড়া শিখিয়েছি কিন্তু আমরা হাই স্কুল গ্র্যাজুয়েট, কলেজ গ্র্যাজুয়েটদেরকে। আচ্ছা। তাদেরকে বলেছি, দেখো তুমি একজন শিক্ষিত বিনিয়োগকারী, ইউ শুড হ্যাভ এ ওয়েল ড্রেস। এবং আমরা বলতাম যে তোমার প্রথম দর্শনটাই হচ্ছে আসল, পোস্টারটা আসল। এবং এদেরকে আমরা মেইনলি ট্রেনার বানাইতাম। যারা এই গ্রুমিং করে আসতো এরা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর মধ্যে থাকতো না। আচ্ছা। তারা ট্রেনার হয়ে যেত। এবং আপনি জানলে খুশি হবেন, বহু টাইপরা ডিস্ট্রিবিউটর যারা পরবর্তীকালে স্বৈরাচারী সরকারের ভয় দেশ ছেড়ে পালাইছে, এরা আমার সাথে যোগাযোগ করে বলে কি জানেন, বলে যে যেহেতু আমরা ডেস্টিনিতে অনেক পোস্টার নিয়ে আমাদের জীবনটাকে গড়ছি, টাকা হয়তো অত কামাইতে পারে নাই, তার আগে দেশ ছাড়তে হয়েছে, আমরা এইসব দেশে ভালো ভালো চাকরি পেয়েছি। সো ওই প্রেজেন্টেশন, কনফিডেন্স, কমিউনিকেশনের ওই ট্রেনিংটা আপনার ওখান আমরা থেকে তাদেরকে গ্রুমিং করেছি আসলে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে আপনি বলেছেন যে ডেস্টিনির এমডি হইলে কিংবা আপনি যদি ডেস্টিনির বোর্ডে আপনি অনবোর্ড হন, তাহলে তার পরের মাস থেকেই আপনি ক্ষতিগ্রস্তদের আর্থিক যে ব্যাপার, আপনি তাদেরকে টাকা পয়সা দিতে শুরু করবেন। মানে এটা এটা কিভাবে? এই কথাটা ইনকমপ্লিট, আমি আর একটু কমপ্লিট করি, ভালো হবে। প্লিজ। আমি এখনো তাই বলবো। আমাকে যে বর্তমান ম্যানেজমেন্ট আছে এদের সাথে আমাকে যদি মূল কি পজিশন, যেটা সিইও বা এমডি করে আমাকে আমার ব্যাংক অ্যাকাউন্টগুলো আমার ম্যানেজমেন্টের আন্ডারে, আমার আন্ডারে চাচ্ছি না, আমার ম্যানেজমেন্টের আন্ডারে খুলে দিয়ে আমাদের সম্পত্তিগুলো যদি বুঝায় দেয়, অবশ্যই আমি তার পরবর্তী থেকে দিতে পারবো। কারণ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, আমি টাকা ধরতে পারতেছি না, ইটস ফ্রিজ। কিন্তু এটা কেন খোলা হচ্ছে না? আপনি বললেন যে আপনার মামলার রায় শেষ, সাজা ভোগ করা শেষ, সব শেষ, খুব তাহলে সিম্পল, এখন সমস্যা কোথায়? খুব সিম্পল। যদি এই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, জমি ফেরত দেওয়া যায়, ডেস্টিনি আবার ব্যবসা শুরু করবে, এটা চাচ্ছে না উদ্দেশ্য মহল। মানে এখনকার সরকারও ডেস্টিনি নিয়ে ওয়াকিবহাল না, এখনকার সরকার বলা যাবে না। সরকার প্রধান তো ভালো কথা হচ্ছে, সরকার প্রধানের সাথে যারা কাজ করছে নিচের দিকে, এরা কি সবাই ইন্ডিয়া পালাই গেছে? এটা একটা ভালো পয়েন্ট। তাহলে এখনো স্বপদে ওরা আছে, কিন্তু ওদের মধ্যে অনেক লোক আছে যাদেরকে আপনার চেঞ্জ করতে, এটা তো নদীর ঘোলা পানির মতো। দেখেন, আপনি কখনো ঘোলা পানি যদি পরিষ্কার করতে হয়, কি করতে জানেন তো, অনেক পরিষ্কার পানি ঢালতে হয়, ঢালতে ঢালতে ধীরে 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 একসময় ঘোলা পানি যে চলে যায়, পরিষ্কার পানি আসে। আমাদের এটা দেশে ওভার দ্য নাইট সম্ভব না, কোনোদিন সম্ভব না। আপনার মনে হয় আমার যদি হিসাব ভুল না হয়, 4 থেকে 5 বছর লাগবে এটা পরিষ্কার করতে। এই জঞ্জাল, যেই জঞ্জাল তৈরি হয়েছে 17 বছরে, আপনি 17 মাসে ক্লিন করবেন, ইম্পসিবল। মিনিমাম 5 ইয়ার্স লাগবে এই সংস্কার শেষ করতে, আমার ধারণা। আমি তো রাজনীতি করি না, আমি বুঝিও না, কিন্তু আমার কমন সেন্স বলে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি অন্তত 5 বছরের আগে পারবো না এটা শেষ করতে। কারণ আপনাকে শুরু করতে হবে, কিন্তু নতুন ব্যাচে যারা আসতেছে বিসিএস ক্যাডার, ওদেরকে গ্রুমিং করতে হবে পজিটিভ থিঙ্কিং এর। আর পুরনো যারা আছে ওদেরকে ধীরে 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 ছড়া দিতে হবে। একবার কিন্তু তাদেরকে আপনি অবসরে নিতে পারেন না, সেখানেও বৈষম্য তৈরি হবে। আপনার কাছে সব শেষ প্রশ্ন, আপনার 12 বছর কারাদণ্ডের পাশাপাশি 4,515 কোটি 57,54,454 টাকা আপনি এবং আপনার সাথে 19 জন আমরা এক্স্যাক্টলি এই 19 জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়, এটা পরিশোধ করেছেন? না, এই অর্থদণ্ডটা এইভাবে দিয়েছে, বলছে এদেরকে ইকুয়ালি ভাগ করে দিতে হবে এবং 6 মাস সময় দিয়েছে। আচ্ছা, এই 6 মাসের মধ্যে যদি আমরা আপিল করি তাহলে তো কোনো কথা নাই, আর যদি আপিল না করি 6 মাস পরে সরকারকে বলছে ব্যবস্থা নিতে, টাকাটা আদায় করার জন্য। প্রথম কথা হচ্ছে আমরা আপিল করেছি, আপিলে আমাদের এই দ্বন্দ্বটা রহিত করেছে, এটা হলো প্রথম খবর। দ্বিতীয়টা হচ্ছে দ্বন্দ্ব রহিত করা ছাড়াও এই দ্বন্দ্ব আমাদের উপর আর প্রযোজ্য না। আমাদের বলতে আমাদের 2 জন, আমি এবং মোহাম্মদ হোসেন, 19 জনের মধ্যে 2 জনের উপরে দ্বন্দ্ব অটোমেটিকলি, কারণ আপনারা আপনাদের সাজার মেয়াদের থেকে বেশি জেল খাটছি, 3 মাস 5 দিন। শুধু 2 জন, যেহেতু আমরা 2 জন বেশি জেল খাটছি, আমাদের উপরে দ্বন্দ্ব অটোমেটিকলি মৌকুফ হয়ে গেছে। এটাকে বলা হয় সিআরপিসি 35A সেকশন 2, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 35-এর কয়েদ 2। সেখানে আপনি দেখবেন লেখা আছে যে বন্দী যদি হাজতবাসের সে একদিনও বেশি থাকে, তাহলে তার উপরে আরোপিত দ্বন্দ্ব 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমার জন্য আর হোসেনের জন্য এটা 0 হয়ে গেল, আমাদের দেয়া লাগবে না। তারপরে আমরা আপিল করেছি। বাকি যে 17 জন আছে ওদের উপরে কিন্তু দ্বন্দ্বটা বহাল থাকবে যদি আপিল যদি এটাকে অ্যাকসেপ্ট না করে। তো আপিল তো অ্যাকসেপ্ট করেছে, এখন আমাদের কাজ হচ্ছে আপিলটাকে আমরা শুনানি করাইতে হবে তাড়াতাড়ি। তাই এই দ্বন্দ্ব কিন্তু রহিত। আর আপনি মনে রাখেন, জজ কোর্টের যে কোনো দ্বন্দ্ব আপিল বিভাগ যদি বা হাইকোর্ট যদি স্থগিত করে, এই দ্বন্দ্ব আর কার্যকর না। অনেক ধন্যবাদ মিস্টার আমিন। আপনি জানতে চাই বাংলাদেশের স্টুডিওতে এসে খুব খোলামেলা আমার খুব কড়া কড়া প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ। আপনার যারা আপনার সংশ্লিষ্ট যে মানুষজনগুলো আছে কিংবা সাধারণ মানুষ যারা এই অনুষ্ঠান দেখেছে, তারা অনেক ইনফরমেশন পাবে আজকের এই অনুষ্ঠান থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সত্য কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। দর্শক, জানতে চাই বাংলাদেশ আজ এটুকুই।
দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।